সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অধীনে গাজা উপত্যকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী। গত 2 দিন ধরে গাজার যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে শোনা যাচ্ছে। যে কোনো সময় এই চুক্তি ঘোষণা করা হতে পারে। মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে চুক্তিটি শেষ ধাপে রয়েছে। তারাও বলেছে খুব শিগগিরই চুক্তির কথা ঘোষণা দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সোমবার বলেছেন একই ধরনের কথা। ইসরায়েলের সম্প্রচার মাধ্যম কানের মিলিটারি করেসপন্ডেন্ট ইতে ব্লুমেন্টাল একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এক রিপোর্টে বলেছেন, দক্ষিণ গাজার রাফা ক্রসিং থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহারের প্রস্তুতি চলছে। এছাড়া মধ্য গাজার নেজারিম করিডোর ও ফিলাডেলফি করিডোর থেকেও সেনাদের প্রত্যাহার করা হবে দ্রুত। তিনি বলেছেন, চুক্তি ঘোষণা হলেই সেনাদের সরিয়ে নেবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে গাজার চারপাশে তারা সেনা উপস্থিতি বৃদ্ধি করবে এবং গাজার অন্যান্য স্থান থেকে পর্যায়ক্রমে সেনা উপস্থিতি কমাবে। যুদ্ধবিরতি চুক্তির শর্ত হিসেবে 1 কিলোমিটারের একটি বাফার জোন তৈরি করা হবে। সামরিক বিষয়ক এই সাংবাদিক আরও জানান, মঙ্গলবার ইসরায়েল, মিশর ও আমেরিকান কর্মকর্তারা মিলে সেনা প্রত্যাহারের বিষয়টি চূড়ান্ত করেছেন। ইসরায়েলি চ্যানেল 13-এর এক রিপোর্টে বলা হয়েছে, সরকারের একটি সূত্র জানিয়েছে হামাসকে যে পরাজিত করা সম্ভব নয় সেটি ইসরায়েল বুঝতে পেরেছে। বর্তমানে উত্তর গাজায় যে লড়াই চলছে সেটি তার প্রমাণ, যে কারণে সামরিক উপায়ে সমাধানে পৌঁছানোর বদলে রাজনৈতিক সমাধানে সম্মত হয়েছে ইহুদিবাদী দেশটি। সূত্রটি আরও জানিয়েছে, হামাস নতুন করে অনেক যোদ্ধা নিয়োগ করতে সক্ষম হয়েছে, যেটি তাদের শক্তি বাড়িয়েছে। একই রকম মত দিয়েছেন ইসরায়েলি নিরাপত্তা কাউন্সিলের সাবেক প্রধান গিওরা এল্যান্ড। তিনি বলেছেন, গাজার যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছে না ইসরায়েল। সামরিক উপায়ে সমাধান চেয়েছিল, কিন্তু গাজায় তাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে। হামাস ধীরে ধীরে ক্ষতি পুষিয়ে উঠছে বলেও মনে করেন সাবেক এই ইসরায়েলি কর্মকর্তা। উত্তর গাজার উপত্যকার বেইত হানুন শহরে এখনও হামাসের সামরিক সামর্থ্য অব্যাহত রয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, প্রায় 3 মাস ধরে ওই এলাকায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা, কিন্তু সেখানে এখনও প্রতিদিনই হামাস গেরিলা আক্রমণ করছে। গত কিছুদিনে বেইত হানুনে 16 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। ইসরায়েল হায়ম পত্রিকার এক রিপোর্টে বলা হয়েছে, সোমবার একদিনেই বেইত হানুন শহরে 5 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। এর আগে 1 সপ্তাহের মধ্যে মৃত্যু হয়েছে আরও 10 সেনার। সংবাদপত্রটি বলছে, 2024 সালের অক্টোবরের শুরুর দিকে উত্তর গাজায় নতুন করে অভিযান শুরুর পর নিহত হয়েছে 55 সেনা, যার মধ্যে বেইত হানুনে মারা গেছে 16 জন। এর মধ্যে গত সোমবার একদিনেই গেরিলা হামলায় মৃত্যু হয় 5 সেনার। বেইত হানুনে একটি বাড়িতে বিস্ফোরণে তাদের মৃত্যু হয়েছে। নিজের পরিচয় প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি সেনাবাহিনীর একজন অফিসার ইসরায়েল হায়ম পত্রিকাকে বলেছেন, 2023 সালের অক্টোবরে যখন গাজার সামরিক অভিযান শুরু হয় তখন বেইত হানুনে প্রচণ্ড বোমা হামলা করা হয়। শহরের বেশিরভাগ এলাকা ধ্বংস হয়ে যায়। প্রাথমিক ওই যুদ্ধে বেইত হানুনে মাত্র 1 সেনার মৃত্যু হয়েছিল, কিন্তু এখন বেইত হানুনে যে পরিমাণ হতাহতের ঘটনা ঘটছে তা অবিশ্বাস্য। ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে রিপোর্টে বলা হয়েছে, বেইত হানুনে হামাসের স্থানীয় নেটওয়ার্ক এখনও কার্যকর রয়েছে এবং তাদের কমান্ডার এখনও যোদ্ধাদের হামলা করার নির্দেশ দিয়ে যাচ্ছে। হামাস এখন ছোট ছোট ইউনিটে ভাগ হয়ে গেরিলা যুদ্ধ করছে। এসব হামলার ফলে প্রায় ধরাশায়ী হচ্ছে দখলদার সেনারা। এদিকে যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে চললেও গাজায় নৃশংসতা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার রাতে মধ্য গাজার দেইর আল বালা এলাকায় একটি পরিবারের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। হামলায় 13 জন নিহত হয়েছেন। বুধবার সকালে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় গাজায় নিহত হয়েছে 63 জন। নানা অনিয়মের অভিযোগ মাথায় নিয়ে অবশেষে পদত্যাগ করেছেন শেখ রেহানার মেয়ে ও ব্রিটেনের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠান তিনি। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যমে লন্ডনে টিউলিপ সিদ্দিকের সম্পত্তি নিয়ে খবর প্রকাশের জেরে বিতর্ক তৈরি হয়। এছাড়া বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে অর্থ আত্মসাতের সঙ্গেও তার নাম আসায় টিউলিপ সিদ্দিকের উপর বিভিন্ন দিক থেকে পদত্যাগের চাপ সৃষ্টি হয়। এ নিয়ে গত জুলাই মাসে ব্রিটেনে লেবার পার্টির সরকার গঠনের পর দ্বিতীয় কোনো মন্ত্রী পদত্যাগ করলেন।
সাম্প্রতিক সময়ে ব্রিটিশ সংবাদ মাধ্যমে লন্ডনে টিউলিপের উপহার পাওয়া ফ্ল্যাট নিয়ে প্রকাশিত খবরের জেরে আলোড়ন সৃষ্টি হয়। খবরে অন্তত 3টি ফ্ল্যাটের তথ্য জানানো হয়েছে যা ব্রিটেনে উপহার পেয়েছেন তিনি। খালা শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন টিউলিপকে লন্ডনে 7 লাখ পাউন্ডের একটি ফ্ল্যাট দিয়েছেন। আবার শেখ হাসিনার একজন উপদেষ্টা টিউলিপের বোনকে 6,50,000 পাউন্ডের ফ্ল্যাট দিয়েছেন। উপহার পাওয়া এই সকল ফ্ল্যাট নিয়ে তথ্য গোপন করার কারণে চাপের মুখে পড়েন টিউলিপ। শুরুতে হাসিনা ঘনিষ্ঠদের কাছ থেকে ফ্ল্যাট নেওয়ার কথা অস্বীকার করেছিলেন টিউলিপ, কিন্তু প্রথম সারির ব্রিটিশ মিডিয়া বিষয়টির সত্যতা প্রমাণ করার পর তার উপর চাপ বাড়তে থাকে। এছাড়া বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে 59,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তদন্তের মুখে থাকা টিউলিপ সিদ্দিকের উপর সম্পত্তি সংক্রান্ত এই বিতর্ক নতুন করে চাপ সৃষ্টি করছে। অনিয়মের অভিযোগ ওঠার পর থেকেই তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন দেশটির অনেক নেতা। বিদায়বেলায় নিজের প্রশাসনের বৈদেশিক নীতির পক্ষে জোরালো বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, এই 4 বছরে আমরা সংকটের মুখোমুখি হয়েছি, আমাদের পরীক্ষা দিতে হয়েছে। আমি মনে করি আমরা যে অবস্থায় পরীক্ষা শুরু করেছিলাম তার চেয়ে শক্তিশালী রূপে বের হয়ে এসেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ভাষণে বাইডেন এসব কথা বলেন। 20 জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে পররাষ্ট্র নীতি নিয়ে এটি ছিল বাইডেনের শেষ ভাষণে বাইডেন বলেন, আমরা একটি বাক বদলের মুখে দাঁড়িয়ে আছি। স্নায়ুযুদ্ধ পরবর্তী যুগের অবসান হয়েছে, একটি নতুন যুগের সূচনা হয়েছে। সামনের মাস ও বছরগুলোতে নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। তবু এটা স্পষ্ট, আমার প্রশাসন পরবর্তী প্রশাসনকে খুব শক্তিশালী অবস্থানে রেখে যাচ্ছে। বাইডেন বলেন, তিনি যখন হোয়াইট হাউসে প্রবেশ করেছিলেন সেই সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র এখন বেশি শক্তিশালী এবং শত্রুরা এখন বেশি দুর্বল। তিনি দাবি করেন, আমরা এমন এক আমেরিকাকে রেখে যাচ্ছি যার বেশি বন্ধু ও শক্তিশালী জোট রয়েছে। শত্রুরা আরও দুর্বল হয়েছে এবং বেশি চাপে রয়েছে। এমন এক আমেরিকা রেখে যাচ্ছি যা আবার নেতৃত্ব দিচ্ছে, দেশগুলোকে একত্র করছে, এজেন্ডা ঠিক করছে এবং নিজস্ব পরিকল্পনা ও লক্ষ্যের পেছনে অন্যদের জড়ো করছে। ট্রাম্প এবারের নির্বাচনী প্রচারের সময় বাইডেনের পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা করেছিলেন। ট্রাম্পের অভিযোগ ছিল, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার সুযোগ দিয়ে ডেমোক্র্যাটরা বিদেশে যুক্তরাষ্ট্রের অবস্থান দ্রুত দুর্বল করছেন। কিন্তু ভাষণে বাইডেন ভিন্ন কথা বলেছেন। তিনি বলেছেন, তার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত, অর্থনীতি ও চীনের বিপরীতে মার্কিন কৌশলগত অবস্থান শক্তিশালী হয়েছে। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার বিবিসির খবরে এই তথ্য জানানো হয়। ইউনকে গ্রেফতারে তদন্তকারী কর্মকর্তাদের প্রচেষ্টা প্রাথমিকভাবে রুখে দেন প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে তাকে গ্রেফতার করতে সক্ষম হন তদন্তকারী কর্মকর্তারা। এর আগে চলতি মাসের শুরুর দিকে একবার ইউনকে গ্রেফতারের জন্য তার বাড়িতে কয়েক ঘণ্টার অভিযান চালান তদন্তকারী কর্মকর্তারা। তবে তার নিরাপত্তা বাহিনীর বাধায় সেই অভিযান ব্যর্থ হয়। দ্বিতীয়বারের চেষ্টায় তাকে গ্রেফতার করা হলো। সবাইকে হতবাক করে দিয়ে গত 3 ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন ইউন, কিন্তু তীব্র প্রতিবাদ প্রতিরোধের মুখে মাত্র 6 ঘণ্টার মাথায় তিনি তা প্রত্যাহারে বাধ্য হন। স্বল্পস্থায়ী এই সামরিক আইন জারির জেরে 14 ডিসেম্বর ইউনকে দেশটির পার্লামেন্টে অভিশংসন করা হয়। প্রেসিডেন্টের দায়িত্ব থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শুরু হয় ফৌজদারি তদন্ত। জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তাদের তলবে হাজির হতে ইউন অস্বীকৃতি জানান। এর জেরে 31 ডিসেম্বর ইউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত। ইউনের বিরুদ্ধে জারি করা ওই গ্রেফতারি পরোয়ানার মেয়াদ 6 জানুয়ারি শেষ হয়। পরে গ্রেফতারি পরোয়ানার মেয়াদ আদালত বাড়িয়েছেন বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। গ্রেফতারের পর রাজধানী সিউলের মধ্যাঞ্চলের প্রেসিডেন্সিয়াল বাসভবন থেকে ইউন সুক ইয়োলকে বহনকারী একটি গাড়ি বহর বের হয়। কড়া নিরাপত্তার মধ্যে তাকে সিউলের দক্ষিণাঞ্চলের গৌচেয়ন এলাকায় সিআইওর দফতরে নিয়ে যাওয়া হয়। গাড়িবহরের পুরো যাত্রাপথ স্থানীয় সংবাদ মাধ্যমগুলো সরাসরি সম্প্রচার করে। গ্রেফতার হওয়ার আগে এক ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশ্যে ইউন সুক ইয়োল বলেন, এটা অবৈধ তদন্ত, কিন্তু আমি অনাকাঙ্ক্ষিত রক্তপাত এড়াতে সিআইওর তদন্তকারী কর্মকর্তাদের সামনে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে এর অর্থ এটা নয় যে আমি তাদের তদন্তের অনুমোদন দিয়েছি। গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ার পর একাধিকবার ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এবার দেশটির প্রতিনিধি সভায় এ সংক্রান্ত বিল পাশের প্রস্তুতি নিচ্ছে রিপাবলিকানরা।
বিলটি পাশ হলে আইনিভাবে গ্রিনল্যান্ড কেনার আলোচনা করতে পারবেন ট্রাম্প। মেক গ্রিনল্যান্ড গ্রেট অ্যাগেইন নামের বিলটিতে এখন পর্যন্ত প্রতিনিধি পরিষদের 10 জন সদস্য সমর্থন জানিয়েছেন। এটি নেতৃত্ব দিচ্ছেন রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলেস এবং কংগ্রেস উইমেন ডিয়ানা হার্সবার্গার। 2016 সালে ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হন। তিনি সেবারও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছিলেন কিভাবে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করা যায়। ট্রাম্প এবার সরাসরি হুমকি দিয়েছেন গ্রিনল্যান্ডকে নিজেদের দখলে নেয়ার জন্য ডেনমার্কের ওপর সামরিক এবং অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে দ্বিধা করবেন না। তবে প্রথমে আলোচনার মাধ্যমে দ্বীপটি কেনার চেষ্টা করবেন বলে জানান তিনি। ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বিষয় এবং জাতীয় ইস্যুতে আমরা যে কোনো কিছু করতে প্রস্তুত। বিলটির খসড়া অনুযায়ী আগামী 20 জানুয়ারি থেকে গ্রিনল্যান্ড কেনার ক্ষমতা পাবেন ট্রাম্প এবং ওই দিন থেকে ডেনমার্কের সঙ্গে আলোচনা শুরু করতে পারবেন। তবে আগে এটি প্রতিনিধি পরিষদ এবং সিনেট উভয় জায়গায় পাশ হতে হবে। পার্লামেন্টের দুটি কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা আছে রিপাবলিকানদের। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি কলোনি। আধা স্বায়ত্তশাসিত দ্বীপ রাষ্ট্রটি ডেনমার্কের ওপর বৈদেশিক নীতি বিষয় থেকে শুরু করে নিরাপত্তা সহ সবকিছুর উপর নির্ভরশীল। গত কয়েক শতক ধরে এটি ডেনমার্কের অধীনেই রয়েছে, যদিও দ্বীপটিকে স্বাধীন রাষ্ট্রের খেতাব দেওয়ার দাবি উঠেছে অসংখ্যবার। ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার হুমকি দেওয়ার পর ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডারিকসন বলেছেন এটি বিক্রিযোগ্য নয়। তিনি দ্বীপটিকে স্বাধীনতা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। এছাড়া এই দ্বীপের ভবিষ্যৎ সেখানকার বাসিন্দারাই নির্ধারণ করবে বলে জানান তিনি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।